একাত্তরে যে ঐক্য তৈরি হয়েছিল তাতে ভাঙন ধরাতে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অপরাজনীতি করে যাতে দেশ ছেড়ে পালাতে না হয় সেই সংস্কৃতি থেকে সবাইকে দূরে থাকতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। দীপাবলি উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় মিলিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে কাজ করতে চায়। বিভিন্ন কারণে, সাম্প্রদায়িক কারণে, জিওপলিটিক্সের কারণে, দেশে দেশে সমস্যার কারণে, জাতিভেদ বিভিন্ন সমস্যা, রাজনীতির কুচক্রের কারণে আমাদের মধ্যে মানুষের অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এটা আমরা বরাবরই আমাদের দলের যে দর্শন, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার বলেছি যে আমরা এই দেশে প্রতিশোধ প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করি, বিভাজনের রাজনীতি একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠন সহজ হতো। রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। আর রাজনীতি হয় পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নেই ব্যক্তিগত স্বার্থে, তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না, তখনই সেটা জাতি প্রশাসন বলে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সারা দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে মন্তব্য করেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সাতক্ষীরায় ছাত্র ও যুব সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এদিকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, একটি দলের গড়িমসির কারণে জাতি সংকটের দিকে এগোচ্ছে। বিকেলে জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এই কথা বলেন। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। দেশব্যাপী জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচনের পূর্বে গণভোট, প্রশাসনের দলীয়করণ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ছাত্র ও যুব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, হিন্দু সম্প্রদায় সহ সারা দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। সারা বাংলাদেশের চারিদিকে যেন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর বাংলার মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। তিনি আরো বলেন, অতীতের বিভিন্ন সরকার হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করলেও তাদের উন্নতি ঘটেনি। এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। তালা কলার হিন্দুরা আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন। অন্যদিকে বিকেলে বাইতুল মোকাররমে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, একটি দলের গড়িমসির কারণে জাতি সংকটের দিকে এগোচ্ছে। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার বারবার গড়িমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যাচ্ছে না। কমিশনের উচিত নিজের স্বতন্ত্রতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং মেরুদণ্ড সোজা রেখে দায়িত্ব পালন করা। দুপুরে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ সংলগ্ন এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদি, জেলা সমন্বয়ক অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। যদি জুলাই সনদের আইনগত ভিত্তিটা দেয়া হয়, বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যায়, বিচারিক প্রক্রিয়াগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং চলতে থাকে, পাশাপাশি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে ফেব্রুয়ারির মধ্যে সমান্তরালভাবে এই কাজগুলো এগিয়ে নিতে পারে, তাহলে হবে, সমস্যা নেই। কিন্তু যদি মনে করে যে যার মন মর্জি মতো কাজ করে যখন যেটা ইচ্ছা করে দিবে, সনদেরও খবর নাই, বিচারেরও খবর নাই, সংস্কারেরও খবর নাই, তাহলে তারা যে অলীক স্বপ্নগুলো দেখছে এগুলো শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তব হবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে বলে পুনরায় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না, সরকারি সার্বিক প্রস্তুতি রয়েছে। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা, বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বডি অন ক্যামেরা কেনা হবে এবং এই বিষয়ে সরকার 400 কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি আরো বলেন, বিগত 3টি সাধারণ নির্বাচনের দায়িত্ব পালনকারীদের আগামী সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখা হবে। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এই খাতে আপনাদের একটু সহযোগিতা লাগবে। আপনারা এই পজিটিভ, অনেক জায়গায় সাংবাদিকতা পজিটিভ যদি করতে থাকেন ভালো। আপনারা সবসময় যেভাবে আমাদের সাহায্য করে আসছেন এইভাবে সাহায্য করে যাবেন। এই যে ট্রেনিং সিস্টেমটা, এটা তো এর আগে কোনো ইলেকশনে তো আমার মনে হয় কোনো প্রশিক্ষণ ছিল না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এইবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। তারপরে আমরা বলতেছি যে ধরেন যে এর আগে আমরা বলছি যারা যে অনেকগুলি নির্বাচন, গত 3টা নির্বাচন যেটা এই অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। ইলেকশনটা ভালোভাবে কন্ডাক্ট করার জন্য যেই সব জিনিসগুলি করতে হবে ওইটার উপরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। একই সঙ্গে দায়িত্ব পালন করবে 1.5 লাখ পুলিশ। এছাড়া সারা দেশে নিয়োজিত থাকবে 5.5 লাখ থেকে 6 লাখ আনসার সদস্য। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব। বিস্তারিত আফজল হোসেনের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অংশীজনদের সাথে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে উদ্বেগ নেই বলে জানান তিনি। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ, আনসারের সংখ্যাটা আর একটু বেশি, আর আনসার ভিডিপির সংখ্যাটা আর একটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ। এছাড়া বৈঠকে এআই এবং ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করা, কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে যখন হবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি বলেন, সরকার চালাতে গিয়ে ভুল ত্রুটি হয়, যা শেখ হাসিনারও হয়েছে, তবে তাকে নিরপরাধ উল্লেখ করে খালাস চান মোহাম্মদ আমির হোসেন। গত 16 অক্টোবর টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন ওই দিন হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 12তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। ফের সাক্ষ্য মঙ্গলবার। অন্য জেলার মধ্যে সর্বোচ্চ 15 থেকে 20 জন জেলার সাক্ষী এসেছে, তাইলে কি দাঁড়ালো? এবং সেই জেলা থেকেও একজন করে সাক্ষী এসছে।
কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী, তার সাক্ষীর সঙ্গে আরেকটি প্যারালাল সাক্ষী থাকতে হবে, তাকে সমর্থন করতে হবে। যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে, সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব যে ওয়াইড স্প্রেড, যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে, এই কথা সঠিক। এটি জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে করা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আওতায় পড়বে না। এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগের মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে কাজ করবে বিশেষ কমিটি। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট 837টি মামলার রেকর্ড হয়েছে। এর মধ্যে 45টি মামলার বিচার কার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 5% বা ন্যূনতম 2000 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আজ থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা। আর এই মহাসমাবেশ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন শিক্ষকরা। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতিও পালন করছেন। সেই সঙ্গে চলছে অনশন কর্মসূচিও। আফজল হোসেনের আরেকটি রিপোর্ট। খোলা আকাশের নিচে 9 দিন ধরে চলছে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের এই কর্মসূচি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে শিক্ষকদের দাবিগুলোর সঙ্গে। 30,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে চলছে শিক্ষকদের কর্মবিরতি ও আন্দোলন। অন্তর্বর্তী সরকার 5% ভাতা বাড়ানোর ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। জাতি গঠনের কারিগর শিক্ষক, সেই শিক্ষক কেন আজ রাজপথে আজ 9 দিন যাবত দাঁড়িয়ে আছে, অনশন ধর্মঘট করছে কেন? এই আন্দোলনে সর্বস্তরের মানুষ প্লাস সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিরা একত্র প্রকাশ করার জন্য এখানে এসেছে। কিন্তু আমাদের দাবিটা শুধুই মানছে না শুধু শিক্ষা উপদেষ্টার কারণে। হ্যাঁ, তার জন্য আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি। আমরা অনেক বৈষম্যের শিকার এমপিভুক্ত শিক্ষকেরা, আর এই যতদিন পর্যন্ত এই প্রজ্ঞাপন না আসবে আমরা এভাবে এই সংগ্রামে আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। আমরা চাই আমাদের এই আন্দোলনকে সফল করে আমরা 20% আদায় করব ইনশাআল্লাহ। অতি দ্রুতই আমাদের দাবি দাবা মেনে নেওয়া হোক, আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব। বিভিন্ন আমলারা বিভিন্ন প্রজেক্টে যেভাবে টাকাটুকু আমরা মিডিয়ার মাধ্যমে শুনি, বিভিন্নভাবে তারা হরিলুট করতেছে, তছরূপ করতেছে, কিন্তু শিক্ষকের বেলায় সবসময় কি হয় যে রাষ্ট্রের কোষাগার খালি হয়ে যায়। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলন চলছে। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে খুনের ঘটনায় বেরিয়ে এসেছে প্রেম ঘটিত চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেম ঘটিত জটিলতার জেরেই খুন হন জুবায়েদ হোসাইন। যদিও খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে বর্ষা কিছু জানতেন না বলে দাবি করেছেন। সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী এসব তথ্য জানিয়েছেন। জুবায়েদ গত 1 বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলার 15 নূরবক্স লেনে বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। রোববার বিকেলে 4:45টার দিকে ওই বাসার 3য় তলায় তাকে খুন করা হয়। ঘটনাস্থলে সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া যায়। সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইভাবে আর কি নৃশংসভাবে খুন না হয়। আমরা সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, আর সবাই এসেছেন এবং ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন এই জোর দাবি জানাচ্ছি।
আলোচিত বাংলাদেশি পর্নোতারকা যুগলকে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, বান্দরবান শহরের রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকায় তারা একটি বাসা ভাড়া নিয়ে থাকত। এদিকে এক ব্রিফিংয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান বলেন, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। শুধু তারা নিজেরাই নয়, রয়েছে অন্যদের যুক্ত করার অভিযোগও। পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে, অ্যাজিভ যে এখন এই টাকার মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাটির হত্যার মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। তার মৃত্যুর 29 বছর পর এলো এই আদেশ। সোমবার ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন আজ সোমবার মঞ্জুর করেন আদালত। আর সালমান শাহর বাবার কমরুদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের আদেশ দেয় আদালত। সালমান শাহ ঢাকার ইস্কাটনে তার ফ্ল্যাটে 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। করেছিল যে সালমান শাহকে হত্যা করা হয়নি, এটা একটা অপমৃত্যু, একটা আত্মহত্যা, যার প্রেক্ষিতে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। এই রিভিশনে আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন এবং আদালত আরেকটা নির্দেশনা দিয়েছেন, সেটা হলো যে কমরুদ্দিন চৌধুরী যে প্রথম যে দরখাস্ত করেছিলেন যে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তর করার জন্য, সেই দরখাস্ত আমলে নিয়ে রমনা থানা যাতে এইটা তদন্ত করে এবং একটা এজাহার দাখিল করে, এজাহার আদালত বরাবর দাখিল করে, এটা জন্য নির্দেশনা দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন। এবং যারা আছেন এই যে বুক খুলিয়ে এতদিন ঘুরে বেরিয়েছেন আর কি, যে এই মামলার আসামি, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। বিদায় নিয়েছে বর্ষাকাল, প্রকৃতিতে চলছে এখন হেমন্তকাল, কিন্তু আবহাওয়ার আচরণ যেন অনেকটা গ্রীষ্মকালের মতো। তাই গত কয়েকদিন ধরে সকালে সূর্যের তাপ কিছুটা কম থাকলেও বেলা গড়িয়ে দুপুর থেকে বিকেলের আগ পর্যন্ত এর তীব্রতা বাড়ছে। ফলে মঙ্গলবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তী 48 ঘন্টায় নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এর প্রভাবে চলতি মাসে 24 ও 26 তারিখে বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ। জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে 36.2 ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়ায় সর্বনিম্ন 20.9 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 35.4 ডিগ্রি সেলসিয়াস। তো আগামীকালকে একটা লঘুচাপ হয়ে যাবে, এটা হয়তো 24 ঘন্টার ভিতরে বা 48 ঘন্টার ভিতরে নিম্নচাপ হবে। তবে যেটা হচ্ছে এই প্রভাবটা তামিলনাড়ু, উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে এর প্রভাবটা বাংলাদেশে পুরো আসবে। দেখা যাচ্ছে যে এই মাসের হয়তো 24-25 তারিখের পর থেকে আপনার আমাদের দেশে অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার দক্ষিণ অঞ্চলে বৃষ্টিটা বেশি থাকবে, ওভারঅল সারা দেশে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন B985 আয়োজনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। এছাড়া শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর করিম, কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশে যে জাতীয় নির্বাচন আসছে, সেই জাতীয় নির্বাচনে আপনারা সবাই যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা সবাই, আপনারা যেহেতু ব্যাংকের কর্মচারী, সবার সাথে আপনাদের সম্পর্ক ভালো আছে। আপনারা ঘরে ঘরে যান, বিভিন্ন ঘরে ঘরে যায় আজকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য কথা বলেন। আজকে আমাদের কৃষি ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে।
ফ্যাসিস্টরা সকল জায়গায় বসে আছে, তারা কোনো না কোনোভাবে বিএনপির যাতে ক্ষতি হয়, বদনামি হয়, তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করায়। মাদারীপুরে পরিবেশের উন্নয়ন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য 5 বছর আগে 40 কোটি টাকা ব্যয়ে আধুনিক ইকো পার্ক নির্মাণ কাজ শুরু করে সামাজিক বন বিভাগ। কয়েক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ শেষ হয় 3 মাস আগে, কিন্তু জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় 10 মাস আগে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয়দের বাধার মুখে ভয়ে পালিয়ে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। প্রতিনিধি মাসুদুর রহমান সরদারের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। মাদারীপুর জেলাবাসীর বিনোদনের খোরাক জোগাতে আর 2500 বানরকে নিরাপদ আশ্রয় দিতে 5 বছর আগে চরমগুড়িয়ায় আধুনিক ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সামাজিক বন বিভাগ, কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি নির্মাণ কাজ। 2020 সালে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয় শুরুতে 31 কোটি 74 লাখ টাকা, পরে সংশোধিত হয়ে তা দাঁড়ায় 36 কোটি 80 লাখে। 11টি প্যাকেজে বিভক্ত হয়ে প্রকল্পের কাজ শুরু করে 8টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2025 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 10 মাস আগে কাজ বন্ধ হয়ে যায়। এর কারণ জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়া। আমাকে জমিগুলি যে লইয়ে গেছে 10টা বছর ধরে, এই 10টা বছর ধরে খালি আমাকে ঘুরাইতেছে। টাকা পয়সা দিবে করি আমরা যাই আর ঘুরিয়াই, আমরা এই টাকা পয়সা পাইতেছি না আজ প্রায় 8-10 বছর। আমার দলিলপত্র সব আছে, আমাকে টাকা আইজ দেয় কাইল দেয়, আমার টাকা দেয় নাই। ডিসি অফিসে নেয় আনে ডিসির পর ডিসি বদলাই যায়, আমাকে টাকা পয়সা দেয় নাই। মন্ত্রণালয়ের সিডিডে আইলে আমরা আপনাকে টাকা দেব, এই চাল বাহানা করছে, বা আমরা এলাকার মানে ক্ষিপ্ত তাইয়া আমরা এই কাজটা দেখি বন্ধ করি। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় সামাজিক বন বিভাগের কর্মকর্তা। তারা বলছেন ক্ষতিগ্রস্ত 24টি পরিবারকে জেলা প্রশাসনের কার্যালয় থেকে অর্থ প্রদান না করায় এখন অনিশ্চয়তার মুখে পুরো প্রকল্পটি। ইকো পার্কের পরবর্তী কাজের জন্য মন্ত্রণালয়ে একটা উচ্চ পর্যায়ের একটা কমিটি হয়েছে। কমিটির লোক এখানে আসবেন, তারা দেখে পরবর্তী তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের দাবি, প্রকল্প এলাকায় সরকারি খাস জমি রয়েছে, তাই যাচাই বাছাই ছাড়া ক্ষতিপূরণ দেয়া সম্ভব নয়। ডকুমেন্টসগুলি যাচাই বাছাই শেষে সঠিক যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের কাছে ক্ষতিপূরণের টাকা প্রদান করা হবে। প্রকল্প বাস্তবায়নের সাথে যুক্ত 11টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধিকেই পাওয়া যায়নি। প্রকল্পের অধিকাংশ ঠিকাদারের বাড়ি খুলনায়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে প্রবাস সংবাদ। জাতীয়তাবাদী কুমিল্লা ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আবু কাউসার ভুইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন মাহবুব আলম শাহ, আব্দুর রহিম ভুইয়া, আনোয়ার পারভেজ, ইঞ্জিনিয়ার শাহজালাল, মীর হোসেন, হাশিম মোল্লা। প্রধান বক্তা ছিলেন ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। এই সময় কুমিল্লা বিভাগীয় বিএনপির নেতা মোস্তাক মিয়াকে মালয়েশিয়া আগমন উপলক্ষে এক ফুলেল সংবর্ধনা দেয়া হয়।